ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতেই জুলাই অগস্ট ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যা করা হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ অগস্ট বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী নিয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেফতার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে বিগত সরকার। মূলত ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। জাতিসংঘের তথ্যানুসন্ধানী দল প্রতিবেদনটি তৈরির জন্য ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট ও গাজীপুর এই ৮ শহরে অনুসন্ধান চালায়। মূলত যে শহরগুলোতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেসব স্থানে গিয়ে সরজমিনে কাজ করে জাতিসংঘের দলটি এবং প্রতিবেদন তৈরিতে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনা প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে ২৩০টির বেশি সাক্ষাৎকার নেওয়া হয়। এছাড়া সরকার, নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক ব্যক্তিদের আরও ৩৬টি সাক্ষাৎকার নেওয়া হয়। এই ৩৬ জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন, যারা ওই সময়ের ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে ১ জুলাই থেকে ১৫ অগাস্টের মধ্যে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ সময় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আহতদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনীসমূহের দ্বারা গুলিবিদ্ধ হন। প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়কে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই ধন্যবাদ জানানো হয়। এবং এদিকে বুধবার দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা যায়, প্রধান উপদেষ্টা আয়নাঘর হিসেবে পরিচিত ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁয়ে র্যাবের জিজ্ঞাসাবাদ সেল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন। আয়নাঘর পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা বলেছেন, বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন যে আয়নাঘরের ভেতর খুবই বীভৎস দৃশ্য, এখানে মনুষ্যত্ববোধের কিছু নেই, যা হয়েছে তা নৃশংস। তিনি বলেন, এই রকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। কতগুলো আছে সেই সংখ্যা কিছু জানা আছে, আর বাকিটা অজানা। গত সরকার আইয়ামে জাহিলিয়াত যুগের একটা নমুনা প্রতিষ্ঠা করে গেছে। গুম কমিশন এসে এসব উদ্ঘাটন করেছে। দেশের যে চূড়ান্ত অবনতি দেখলাম, এইটা তার একটা প্রতিচ্ছবি। মানুষকে সামান্যতম মানবিক অধিকার থেকেও বঞ্চিত করে রাখা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ রয়েছে। সেই সব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয় আয়নাঘর। দর্শক, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মাইকেল চাকমা, আয়নাঘর থেকে মুক্তি পাওয়া ইউপিডিএফ নেতা, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি শুরুতে ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে আসতে চাই যে প্রশ্নটি নিয়ে, তা হচ্ছে বাংলাদেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, সেখানে এই গোপন বন্দিশালা, আয়নাঘরের মতো যে অনাকাঙ্ক্ষিত বাস্তবতা, একটি রাষ্ট্রের এটি কেন প্রয়োজন হয়, নাকি এর প্রয়োজনীয়তা তৈরি করা হয়? কি বলবেন ডক্টর সাব্বির আহমেদ? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই জানি যে বিগত সরকার ৫ই আগস্টের একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারটির পতন ঘটেছে, এবং সেই সরকারের পতন ঘটানোর পেছনে যে কারণটি অন্যতম, মানে ওয়ান অফ দি প্রমিনেন্ট রিজনস যদি আমরা বলি, এর একটি বড় কারণ হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন, ব্যাপক হারে মানবাধিকারের লঙ্ঘন।
যে বিষয়টি ডিটেইলস আপনি বললেন আহ, আপনার উপস্থাপনার মাধ্যমে, আপনি এই বিষয়ে আমাদের সামনে পরিষ্কার করলেন, এবং বিশেষ করে জাতিসংঘের যে তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের বিষয়টি আপনি উল্লেখ করলেন। আমরা আজকের পত্রিকায়ও সেটা দেখেছি, এবং এই দেখা যাচ্ছে যে এই মানবাধিকারের যে লঙ্ঘনগুলো, সেই লঙ্ঘনগুলো কিভাবে হয়েছে বিগত শাসন আমলে। আমরা দেখেছি যে বিভিন্ন টর্চার সেলের মাধ্যমে বিগত সরকার, তারা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। যারাই তাদের বিরোধিতা করত, যারাই তাদের বিপক্ষে যেত, তাদেরকে আহ গোপন জায়গায় নিয়ে, গোপন টর্চার সেলে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। এর বহু প্রমাণ আমরা পেয়েছি, এবং আজকেও যিনি আমার সাথে সহ আলোচক আছেন, আমি আশা করছি তার কাছ থেকে আমি অনেক ইনসাইট পাবো এই বিষয়ে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে আহ মানে আইন আদালত থাকার পরেও, আইনের শাসনের থাকার পরেও কেন এই ধরনের টর্চার সেলের প্রয়োজনীয়তা দেখা দিল? মানে দেখুন, এখানে মূলত পুরো বিষয়টা হচ্ছে যে ফেসিজম কখনোই তার বিরুদ্ধ মতকে সে সহ্য করতে পারে না। এখানে এই বিষয়টি খুব, যেটা আমরা হিটলারের সময়ও দেখেছি, যেটা আমরা মুসলিনের সময়ও দেখেছি, এবং এর অনেকটাই আমরা দেখেছি ভারতের এই বিদ্যমান যে নরেন্দ্র মোদী সরকার, তাদের সময় আমরা দেখেছি যে যারা এই সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে, তাদেরকে নানানভাবে হয়রানির শিকার হতে হয়েছে, তাদেরকে হ্যারাসমেন্টে শিকার হয়েছে। সুতরাং এটা ফ্যাসিজমের একটা বড় উপাদান, যে বিরুদ্ধ মতকে ভয় দেখিয়ে আপনি যদি আইনি প্রক্রিয়ায় আনেন, সেটা তো আপনি পারবেন না সেটা করতে। আপনাকে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে যদি কাউকে আপনি দমিয়ে রাখতে চান। কিন্তু এখানে তো আপনি যা বলবেন সেটাই হচ্ছে সত্য। সুতরাং অনেকটাই আপনি তার মুখ বন্ধ করার জন্য, তাকে তাকে দমানোর জন্য তখন এই এদেরকে ওই গোপন আস্তানায় নিয়ে গিয়ে বছরের পর বছর, দিনের পর দিন তাদের উপর যে টর্চার সেলে রাখা হয়েছে। আমরা ইতিমধ্যেই ব্রিগেডিয়ার আজমির কথা শুনেছি, বা আরো অন্য অনেকের কথাই শুনেছি। সুতরাং এটা যে সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অনেকেই তাদের, কেউ আবার সেই আহ গুম হওয়া থেকে আর ফিরে আসে নাই, এরকম বহু উদাহরণ। জি বলুন এরকম সাব্বির বহু আহমেদ। জি সাব্বির আহমেদ, আপনি বলুন, শুনতে পাচ্ছি। এরকম উদাহরণ রয়েছে যারা গুম হয়েছে, তারা আর ফেরত আসে নাই। সুতরাং আমরা আশাবাদী যে জাতিসংঘ যে তথ্য অনুসন্ধান কমিটি দিয়েছে, এই রিপোর্টের ভিতরে এই বিষয়গুলোকে, টর্চার সেলের বিষয়গুলোকে আপনার আহ, যথাযথ বিচারিক প্রক্রিয়ায় আনা হবে, এবং এগুলো যথাযথ বিচার হবে, এটা আমরা দেখতে চাই। এবং আমরা মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে এটার কোনো বিকল্প নেই। বিচারিক প্রক্রিয়াটা সম্পূর্ণ করা, এবং যারা এই আইনাঘরের টর্চারের সাথে যুক্ত, তাদের শাস্তি নিশ্চিত করা ছাড়া বাংলাদেশের গণতন্ত্রকে আমরা অগ্রসর হতে পারবো না। সুতরাং যারা যারা মনে করছেন যে নির্বাচন করলেই আমাদের দেশে গণতন্ত্র ফিরে আসবে, তাদের জ্ঞাতার্থে আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা যদি এই বিচারহীনতা সংস্কৃতিকে যদি বন্ধ করতে না পারি, তাহলে এই নির্বাচন করে যে গণতন্ত্র আমরা পেতে যাচ্ছি, এটা কোনোই কাজে আসবে না। আপনাকে ধন্যবাদ। জি ডক্টর সাব্বির আহমেদ, আমি একটু আপনার কাছে আসি আরেকটি তথ্য একটু তুলে ধরে। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি বলেছেন যে গুম কমিশনের প্রতিবেদন এবং নিরাপত্তা বাহিনীর তদন্তের উপর ভিত্তিতে ধারণা করা যায় সারা দেশে 700-800 আয়নাঘর আছে, এবং এটা আরও বের হচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে এটি শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না, প্রত্যন্ত অঞ্চলে এরকম আয়নাঘর ছিল। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে স্পষ্ট লেখা আছে যে গুম ও খুনের সঙ্গে পতিত স্বৈরাচার শেখ হাসিনা জড়িত ছিল, তার নির্দেশেই এগুলো হয়েছে, এমনটা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সংখ্যায় যাব না, 700-800 না কতগুলো সেটি আমরা এখনো জানি না, কিন্তু
এই যে আরো আরো আয়নাঘর রয়েছে যে বিষয়টি, এই ব্যাপারে আপনি কি বলবেন সাব্বির আহমেদ? এগুলো আসলে তাহলে 5ই আগস্টের পরে এত 6 মাস পরে এখনো আসলে এগুলো বের হয়নি নিশ্চয়ই অনেকগুলো, অথবা আরো নিশ্চয়ই অনেক মানুষ যদি থেকে থাকে, নিশ্চয়ই অনেক মানুষ সেখানে এখনো বন্দী আছেন। এই ব্যাপারে কি বলবেন? এটা তো আসলে মানে একটা রেজিম শুধুমাত্র তো রাজধানী কেন্দ্রিক হয় না, সমগ্র দেশের উপর তার নিয়ন্ত্রণ সে প্রতিষ্ঠা করতে চায়, সমগ্র দেশের আনাচে কানাচে সে প্রতিষ্ঠা করতে চায়। একই সাথে আপনার আহ, মানে দেশের যত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এটা তো এটা যে শুধুমাত্র কেন্দ্রিক হবে সেটা ভাবার কোনো কারণ নাই। এটা সারা দেশব্যাপী হয়েছে বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং মনে করি তো সংখ্যায় এর বেশি নেই। সুতরাং এটি আমার মনে হয় যে কথাটা বলা হচ্ছে এটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা যাচ্ছে যে দেশব্যাপী এই টর্চার অনুসন্ধান করে সেগুলোর উপরে বিস্তৃত প্রতিবেদন দেখতে চাই আমরা, মিডিয়ার মাধ্যমে সেগুলো আমরা জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। এবং আমি আরেকটি বিষয় একটু আপনার কাছে আসি, যে বিষয়টি হচ্ছে যে এই যে 2024 সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও গণহত্যার প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, এবং এর মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি-কে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। বলা হচ্ছে যে এই দুটি সংস্থা মানবাধিকার লঙ্ঘনে যুক্ত এবং নাগরিকদের মৌলিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে। এই যে র্যাব এবং এনটিএমসি বিলুপ্ত করার যে সুপারিশ, এটি কি বিলুপ্ত করা কোনো সমাধান হতে পারে সাব্বির আহমেদ, নাকি অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে? আপনি কি মনে করেন? এই দুটো প্রতিষ্ঠান যেহেতু মানবাধিকারের সাথে মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত, সুতরাং এগুলোকে এক্সিস্টিং যে ফর্ম সেই ফর্মে রাখা যায় না বা যাওয়া উচিত নয়। সুতরাং এগুলোকে যদি বিলুপ্ত নাও করা হয়, এগুলো বর্তমান অবস্থায় এটাকে সংস্কার করে ভিন্ন নামে এটিকে ভিন্ন নামে এটি ফিরিয়ে আনা যেতে পারে, বাট উইথ এই প্রতিষ্ঠানগুলো যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে পারে সেই বিষয়টা সুনিশ্চিত করতে হবে। জি, সুতরাং এই র্যাব বা আপনি যেটা এনটিএফসি কথা যেটা বললেন, এগুলো আমার মনে হয় সম্পূর্ণ বিলুপ্তির যদি প্রয়োজন নাও পড়ে, আমি মনে করি যে এগুলো সংস্কার করে এগুলো ভিন্ন নামে আসতে পারে এবং যে সব ধরনের প্রতিষ্ঠানগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তারা জবাবদিহি করবে। বিশেষ করে বাংলাদেশে যে পার্লামেন্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে দেশের প্রতিটা প্রতিষ্ঠানকে জবাবদিহিতায় জবাবদিহিতা দলীয়ভাবে জি, জি, সাবির আহমেদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি একটু আসি যে বিষয়টি নিয়ে, যে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর কর্মকাণ্ডকে সীমিত করার সুপারিশ করা হয়েছে, এবং যাতে তারা অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার রোধ করা যায় এবং মানুষের অধিকার সুরক্ষিত থাকে। এই ব্যাপারে আপনি কি বলবেন, যে আসলে এই সংস্থাগুলোর কর্মকাণ্ড সীমিত করার যে সুপারিশটি রয়েছে এই ব্যাপারে? আমি মনে করি যে জাতীয় শিক্ষক প্রযুক্তি চালু করেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সত্যি এবং ডিজিএফআইকে শুধু সরকারগুলো তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, দলীয় সরকারি স্বার্থে ব্যবহার করেছে। এই দলীয়কে ব্যবহার করার মাধ্যমে ডিজিএফআই এর মধ্যে যে প্রফেশনালিজম তাদের সৃষ্টি করা হচ্ছিল, দিয়ে বিগত আমি যে কর্মতৎপরতায় রাজনৈতিক কর্মতৎপরতার ছড়িয়ে পড়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো এক ধরনের অভ্যন্তরীণ দুর্নীতির মধ্যে লিপ্ত হচ্ছে।
হ্যাঁ, সুতরাং জাতিসংঘ যথার্থভাবে আইডেন্টিফাই করেছে, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সেই পাকিস্তান আমল থেকেই গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা আমাদের দেশের একটা আমাদের দেশের এক ধরনের অপরাজনৈতিক সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ দিক। সুতরাং এই ডিজিএফআই কে রিফর্ম করা, এটা সংস্কার করা এবং তাকে, এই ডিজিএফআই কেও আমি মনে করি যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সামনে জবাবদিহি করতে বাধ্য করা আমাদের এখন সময়ের দাবি। আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতার যে কাঠামো, জবাবদিহিতার যে চর্চা, সেই জায়গাগুলোকে যদি আমরা শক্তিশালী করতে না পারি, তাহলে কিন্তু আগামী নির্বাচন করে কোনো লাভ হবে না আমাদের। আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় থেকে যাব। সুতরাং জাতিসংঘ যে সুপারিশগুলো করেছে, প্রত্যেকটা সুপারিশ আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এবং এগুলোকে গুরুত্বের সাথেই দেখা উচিত। বাট আমার বক্তব্য হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একটা জবাবদিহিতার কাঠামোর মধ্যে এনে আপনি রাখতে পারেন, অথবা সেটিকে বিলুপ্তও করতে পারেন। কিন্তু বিলুপ্ত করলেই তো, এটা বিলুপ্ত করাটা একটুখানি কমপ্লেক্স, এটা একটা জটিলতা থেকে যায়, কারণ অলরেডি কিছু সংখ্যক লোকের রুটি রুজির ব্যাপার সেই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে যায়। কারণ আমি যেটা বলবো যে প্রতিষ্ঠানগুলো থাকুক, তার কর্মপদ্ধতিকে পরিবর্তন আনা এবং তাকে জবাবদিহিতা মধ্যে আনা, এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ। সেটা যদি আমরা করতে পারি, তাহলে ডিজিএফআই কে আমরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য তার পেশাদারিত্বের সাথে যেন সে কাজ করতে পারে, সেই জায়গায় আমরা কাজে লাগাতে পারবো। ডিজিএফআই এর কাজ কোনো রাজনৈতিক দলের সেবা করে না। তার কাজ হলো জাতীয় নিরাপত্তার কোথায় দুর্বলতা আছে, ত্রুটি আছে, সেগুলোকে চিহ্নিত করা এবং বহিঃশত্রুর কোন ষড়যন্ত্র দেশের মধ্যে আছে কিনা সেটাকে ফাইন্ড আউট করা। সুতরাং আমি জাতিসংঘকে, আমিও মনে করি যে আমি ধন্যবাদ জানাই, তারা যথার্থ ভাবেই এই তথ্য অনুসন্ধান করেছেন এবং রোগের কারণগুলোকে খুব, আমি মনে করি রাইটলি তারা আইডেন্টিফাই করেছেন। এগুলোকে আমাদের মেনে নিয়ে এগোনো উচিত এবং এগুলো যাতে যথাশীঘ্র বাস্তবায়ন করা সম্ভব হয়, সেই বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি যে তারা এই পরামর্শগুলোকে বাস্তবায়ন করবেন। জি, আপনাকে ধন্যবাদ। এবং সাবির আহমেদ, আমি ছোট্ট করে আরেকটি প্রশ্ন একটু আপনার কাছে আসি, মিনিট দুয়েক, এরপর আমাকে একটু বিরতি নিতে হবে। যে বিষয়টি, যে জাতিসংঘের যে সুপারিশ, সেখানে বলা হচ্ছে যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা বিষয়ে, যে রাজনৈতিক দল নিষিদ্ধ ভোটারদের একটি অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সহ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, যদি নিষিদ্ধ করা হয় তাহলে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। যদি বলি স্পেসিফিকলি, এটি মূলত বিগত সরকারে যারা ছিল, আওয়ামী লীগ, তাদের প্রসঙ্গে এই বিষয়টি, যে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার পরামর্শ, যদি আমরা একভাবে বলি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন সাবির আহমেদ? তো দেখুন, আমাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করার যে ইতিহাস, সেগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে এটা খুব একটা ইফেক্টিভলি কাজ করে না। এটা যে উদ্দেশ্যে করা হয় সেই উদ্দেশ্য এর দ্বারা বাস্তবায়ন হয় না। বরং আপনি যখন রাজনৈতিক দল নিষিদ্ধ করেন, তখন সে গোপনে তার কর্মতৎপরতা চালায় এবং চালিয়ে সে আরো বেশি শক্তি অর্জন করে। এটা আমরা জামাত ইসলামীর ক্ষেত্রে 2013 সাল থেকে যখন দলটির রেজিস্ট্রেশন বাতিল করা হলো, এরপর থেকে জামাত কিন্তু গোপনে গোপনে অনেক শক্তি অর্জন করেছে। মানে এটা যে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করলেই যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটা ভাববার কোনো কারণ নাই। কারণ বাংলাদেশের ভোটারদের একটা বড় অংশ তারা আওয়ামী লীগের সমর্থক। সুতরাং এটা জাতিসংঘের জায়গা থেকে জাতিসংঘ এটা আহ, জাতিসংঘ একটা তার অনেকগুলো মিশনের মধ্যে এটা একটা বড় মিশন, যে পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রায়নকে তারা প্রমোট করে বা এই গণতন্ত্রায়ন প্রক্রিয়াকে তারা সহায়তা করে। তো সেই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশেও যেন গণতন্ত্রের ক্ষেত্রে সকলেই অংশ নিতে পারে, ইলেকটোরাল পার্টিসিপেশন, যেটাকে আমরা ভোটে অংশগ্রহণের কথা বলি, এটা হলো তো গণতন্ত্রের একটা মিনিমাম কন্ডিশন। এই কন্ডিশনটাই যদি আবারও প্রশ্নবিদ্ধ হয়, তাহলে হয়তো আমাদের সামনে নির্বাচনটা নিয়েও এক ধরনের প্রশ্ন উঠবে এবং এইটা ধরেন
মানে আওয়ামী লীগের হাতে একটা অস্ত্র তুলে দিবে এবং তারাও তখন উল্টা অভিযোগ করবে যে দেখো আমরা নির্বাচনে অংশ করতে চেয়েছিলাম কিন্তু তারা তো দেয়নি। তবে এটা ঠিক, তো যেটা যেটা আমি মনে করি যে হ্যাঁ, যে আওয়ামী লীগকে আপনার অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আহ নির্বাচনী রাজনীতিতে আসতে হবে। আর বিচার একটা একটা বিচার অবশ্যই করতে হবে এবং সেই বিচারে যে রায় হয় তার পরবর্তীতেই কেবলমাত্র আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে। জি, ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনার সাথে আলোচনা চালিয়ে যাব। সঙ্গেই থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187777656। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি চলে যেতে চাই আমাদের অতিথির সাথে। ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি আপনার কাছে এবার একটু যেই বিষয়টি নিয়ে আসতে চাই সেটি হচ্ছে যে যেটিকে বলা হচ্ছে যে মব জাস্টিস। আসলে মব তো জাস্টিস না, অথবা বিচার নয়, এটি বলা যেতে পারে এটি অবিচার, মব ইনজাস্টিস। এবং এই যে তথাকথিত যে গণবিচার, এবং যদি বলি বিচার বহির্ভূত হামলা কিংবা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে যে সংগঠিত হামলা হিসেবে চিহ্নিত করার যে বিষয়টি, এই জায়গাটি আসলে আপনি কিভাবে দেখেন? যা চলছে দেশের বিভিন্ন স্থানে, যা হচ্ছে, এই বিষয়গুলোর ব্যাপারে কি সরকার সঠিকভাবে সিদ্ধান্ত অথবা ব্যবস্থা নিচ্ছে বা নিতে পারছে? ডক্টর সাব্বির আহমেদ। আহ, আমরা যখন এই সরকারটি যখন ক্ষমতা নিল 5 তারিখে, এর পরে পরেই আমরা বিভিন্ন জায়গায় আমি এটাকে মব ইনজাস্টিস না বলে আমি বলি মব ভায়োলেন্স, এই যে মব ভায়োলেন্স, বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স দেখেছিলাম। এবং দেখার দেখার পরে আমার মনে হয়েছে মানে যখন একটা দেশে এই ধরনের মব ভায়োলেন্স তৈরি হয় তখন ধরে নিতে হবে যে সেখানে মানে আপনার ল এনফোর্সিং এজেন্সি নট ফাংশনাল। অ্যাকচুয়ালি সেটা ফাংশনালই ছিল না তখন, যে কারণে এটার আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এবং আমরা দেখি যে এই পরবর্তীকালে যদিও অন্তর্বর্তীকালীন সরকার, আমরা জানি যে পুলিশ বাহিনীর উপর দিয়ে একটা বড় ধরনের ট্রমার পিরিয়ড পার করতে হয়েছে তাদের, নানান আপনি জানেন সেটা যে তাদেরও অনেক সদস্য তারা মারা গেছে, মারা যাওয়ার ফলে তাদের মধ্যে একটা তারা নৈতিকভাবে অনেকটা দুর্বল হয়ে যায় এবং তারা তাদের দায়িত্ব পালনে তাদের মধ্যে এক ধরনের অনীহা চলে আসে। এবং একই সাথে আমরা আমরা ওই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সিদ্ধান্ত যে বিভিন্ন ট্রেনিংরত অবস্থায় অনেক পুলিশ সদস্যদেরকে বাতিল করে দেওয়া, এই নানান কারণে আমরা দেখি যে মানে পুলিশের যে অবকাঠামোগত শক্তি, এট দি সেম টাইম তার যে নৈতিক জায়গা, দুটোই কিন্তু ক্ষতিগ্রস্ত। তো আমার মনে হয়েছিল যে 5 তারিখের পরে এটা আস্তে 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 একটা স্থিতাবস্থার দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমরা সাম্প্রতিক সময়ে এটার উত্থানটা আবার দেখলাম। এবং দেখার পরে আসলে মানে খুব এটা মানে এটা একটা বড় ধরনের প্রশ্ন জনমনে যে কেন এই জিনিসটা আবার হলো আমাদের সামনে। আমরা এটার উত্তর খোঁজার চেষ্টা করছি, তো সম্ভবত আমরা যেটা বোঝার চেষ্টা করছি যে এই ধরনের মব ভায়োলেন্স হঠাৎ করে আবার 4-5 মাস পরে আবার কেন আমাদের সামনে আসলো, এটার পেছনে কি কারো কোনো ইন্ধন আছে কিনা, বা এই করার মাধ্যমে কোনো পক্ষ তাদের নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো আসলে খুব গুরুত্বের সাথে দেখা দরকার। কারণ প্রথম দিকের যে মব জাস্টিস মানে মব ভায়োলেন্স, সেটার চরিত্র এখনকার যে মব ভায়োলেন্স চরিত্রগত কিছুটা মানে ভিন্নতা আমরা লক্ষ্য করছি। যে লুটপাট, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, এগুলো তো খুবই মানে ভয়াবহ ব্যাপার। এবং এটাকে যদি দ্রুত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া যায়, এবং আমার মনে হয় যে এই জায়গা থেকে হয়তো সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই হয়তো অন্তর্বর্তীকালীন সরকার তারা যে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে সেটাও হয়তো এটার সাথে একটা লিঙ্কেজ আছে, যে সম্ভবত তারা বুঝতে পেরেছে যে থিংস আর গোয়িং আউট অফ দেয়ার কন্ট্রোল, তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সুতরাং এছাড়া তাদের হাতে কোনো বিকল্প নাই, রাইট? সুতরাং তারা হয়তো ডেভিল হান্টার পেছনে হয়তো সেই উদ্দেশ্যই ছিল বলে আমার
মনে হয়। তবে আমাদের আহ, আমরা যদি ল এনফোর্সিং এর জায়গাটাকে যদি আরো শক্তিশালী না করা যায়, তাহলে এই ধরনের প্রবণতা কিন্তু বারবার তৈরি হতে পারে। সুতরাং দ্রুত আমার মনে হয় যে দেখা দরকার যে পুলিশ বাহিনী কেন ইফেক্টিভলি ফাংশন এখনো করছে না। এতদিনে তো করার কথা, এখনো কেন তারা করতে পারছে না, করছে না বা করতে পারছে না। তবে সামগ্রিক পরিস্থিতি থেকে যেটা মনে হয় যে এটাও হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে স্ট্যাটাস, এটার যে বর্তমান অবস্থা, সেটাকেও হয়তো কেউ কেউ দুর্বলতা হিসেবেই দেখছেন যে তারা হয়তো এই সরকারের আদেশ নির্দেশ মানার ক্ষেত্রে তাদের মধ্যে এক ধরনের নিষ্পৃহতা কাজ করতে পারে, ইনডিফারেন্স। সুতরাং সেটাকে সামনে রেখে আমার মনে হয় যে নির্বাচিত সরকার যদি দ্রুত ক্ষমতায় চলে আসে, তাহলে আশা করা যায় যে পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। যতক্ষণ জি। পর্যন্ত নির্বাচিত সরকার না আসছে, তখন নানা ধরনের স্টেক হোল্ডার, নানা ধরনের ইন্টারেস্ট, কে কোন দিক দিয়ে আপনার এইসব জায়গায় আহ, মানে এসব জায়গায় আগুন লাগাচ্ছে বা নানান ভাবে ইন্ধন দিচ্ছে, এগুলো বোঝা মুশকিল। এমনকি ডক্টর সাব্বির সুতরাং আহমেদ, আপনি নিশ্চয়ই দেখেছেন যে বই মেলার মতো জায়গাতেও আমরা দেখেছি যে সেখানে একটি প্রকাশনীর সাথে আহ, সেখানে একটি বইকে exactly, কেন্দ্র করে, একজন লেখিকার বইকে কেন্দ্র করে সেখানে আসলে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন সাব্বির আহমেদ। জি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এটা আমি সে কারণেই আমি বলতে চাচ্ছি যে বহু ধরনের ইন্ধন নানান ভাবে নানান জায়গা থেকে কাজ করতে পারে। সুতরাং এইটাকে স্ট্রিমলাইন করা তখনই সম্ভব হবে যখন দ্রুত একটা নির্বাচিত আহ, সরকারের হাতে তা হস্তান্তর হবে এবং নির্বাচিত সরকার তার স্টিয়ারিং রোলে বসবেন। তখন আপনার একটা স্থিতাবস্থা তৈরি হতে পারে, কিন্তু তারপরেও এটা কিন্তু শেষ কথা বলতে কিছু নাই যে নির্বাচন হলেই সবকিছু সমাধান হয়ে যাবে। সেটা আমি অন্ততপক্ষে মনে করি না, তবে অনেকটাই আপনার কন্ট্রোলে আসবে। কিন্তু যদি নির্বাচিত সরকারও তারা আসলে আহ, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপারে যদি টাইমলি এবং কুইকলি যদি তারা কোনো সিদ্ধান্তে না আসতে পারেন, তাহলে পরিস্থিতি কিন্তু এরকমই থাকবে বা এর থেকে খুব বেশি জি, উন্নতি হবে সাবির বলে আহমেদ, মনে হয়। ঠিক এই জায়গাটাতে আমি একটু প্রশ্ন রাখছি। আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচিত সরকারের কথা, নির্বাচিত সরকার আসলে কি হবে সেটি তো নিশ্চয়ই আমরা সময়ের সাথে দেখতে পাবো, কিন্তু নির্বাচিত সরকার আসার আগে যেটি, যে নির্বাচন তো হতে হবে। বর্তমান যে পরিস্থিতি সার্বিকভাবে, আপনি যেমনটা বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা এবং অন্যান্য যে বিষয়, নির্বাচন কমিশন কাজ করছে, সবকিছু মিলিয়ে আমরা যে টাইমলাইনটা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন থেকে গতকালও বলা হয়েছে যে ডিসেম্বরকে লক্ষ্য রেখেই আসলে নির্বাচনের প্রস্তুতি, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং স্থানীয় নির্বাচনের বিষয়ে এখনো তারা ভাবছে না। যদি সরকার চায় সেক্ষেত্রে তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে আয়োজন করবে, এই হচ্ছে পরিস্থিতি। আপনি কি মনে করেন যে জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি নিচ্ছে, সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক যে পরিস্থিতি, ডিসেম্বর জানুয়ারি নাগাদ একটি জাতীয় নির্বাচন আসলে অনুষ্ঠিত করা এই সরকারের জন্য কত বড় চ্যালেঞ্জ বলে আপনি দেখছেন? দেখুন, মানে আমি মনে করি না যে ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন করা অসম্ভব। এটা করা সম্ভব। এবং ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের বিভিন্ন বক্তব্যে বা তাদের প্রস্তুতি নিয়ে তাদের যে বক্তব্য, সেগুলো আহ, সম্পর্কে যতটুকু আমি অবগত হয়েছি, এটা করা হয়তো সম্ভব, আমি যতটুকু ভাবছি আর কি। কিন্তু যে বিষয়টা, কতগুলো বিষয়ে আমার কাছে এখনো মনে হয় স্পষ্টতার মধ্যেই আছে, সেটা হলো যে মনে করুন এই নির্বাচনটা কার অধীনে হবে? অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, নাকি আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? আপনি যদি ডিসেম্বরে নির্বাচন করতে চান, তাহলে আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চান, তাহলে সেটা তো কমপক্ষে 3 মাস আগে সেই গভর্নমেন্টটা ফর্ম করতে হবে। এবং সেই গভর্নমেন্টটা কি এই গভর্নমেন্টই কন্টিনিউ করবে, না নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার হবে? এটা একটা জি, বিষয় আমার কাছে মনে হয় ডক্টর সাব্বির গুরুত্বপূর্ণ। আহমেদ, আরেকটা জি, আমি এই বিষয়ে আলোচনায় আপনার সাথে ফিরবো। আমি একটু যেতে চাই মাইকেল চাকমার কাছে, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। মাইকেল চাকমা, আপনাকে ধন্যবাদ। মাইকেল চাকমা, দীর্ঘ 5 বছর যেটিকে আয়নাঘর
আমরা বলে চিনি এবং যেটিকে বলা হচ্ছে আয়নাঘরে আপনি ছিলেন। গত 7 অগস্ট আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন। একটু যদি আপনার কাছে জানতে চাই, আজকে যেটি আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রধান উপদেষ্টা এবং সাথে আরো অনেক উপদেষ্টা ছিলেন, দেশি বিদেশি গণমাধ্যমের লোকেরা ছিলেন, সেখানে গিয়েছে, দেখেছে। আহ, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনার যে অনাকাঙ্ক্ষিত আহ, অভিজ্ঞতা, এই ব্যাপারে আপনি যদি একটু ছোট করে বলতেন, মাইকেল চাকমা। হ্যাঁ, আসলে যে আমি 2019 সালে 9 এপ্রিল থেকে 2024-এর 7 আগস্ট পর্যন্ত আমি বন্দি অবস্থায় ছিলাম সেই গোপন কারাগারে, যাকে আজকে আয়নাগর বলা হচ্ছে। তো ওইখানকার অবস্থা বর্ণনাতীত বলা যায়, ভাষায় প্রকাশ করার মতো না। যদি আমরা বলি এটা হচ্ছে একটা এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ যা জঘন্যতম, পৃথিবীর কোনো কিছু নাই যে যার সাথে আপনি তার তুলনা করতে পারবেন। মানে এক কথায় বলা যায় যে এটা একটা, যদি আপনি নরক বলেন তাও তার চাইতে আরো বেশি ভয়াবহ। আহ মানে এটা একটা ছোট্ট জায়গায় থাকা, শুধু শ্বাস নিয়ে আহ বেঁচে থাকা, একেবারে শুধু শ্বাস নিয়ে বেঁচে থাকা। এটা বেঁচে থাকা বলে না আসলে, মানে এটা বেঁচে থাকতে হয় মানুষকে। তো একটা খবরের মতো একটা জায়গা, মানে খবরে যে খবর যেভাবে করা হয়, খবর যেভাবে দেওয়া হয় মানুষ মৃত্যুর পরে, ঠিক সেরকম একটা জায়গা যেখানকার পরি সারাটা দিন আপনাকে শান্তিতে থাকতে দেবে না। বড় রকমের ফ্যান চালু করে দিয়ে আপনাকে খুব মানে শব্দ দিয়ে অত্যাচার করবে, এরকম সারা 24টা ঘন্টা এই অবস্থা চলে। তো আমি বলি যে যদি কোনো একজন মানুষ মৃত্যুর পর ফিরে এসে মৃত্যুর পরের অবস্থা বর্ণনা করতে পারলে তখন বোঝা যেত যে আসলে ওখানে যে থাকাটা কতটুকু যন্ত্রণাদায়ক এবং কতটুকু জঘন্য একটা জীবন। তো এটা ছিল একটা খুব মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। যদি আপনি বলেন যে হিটলারের যে কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা যদি আপনি বলেন, তার সাথেও আরো বেশি জঘন্য আমি মনে করি যে এটা তো কেউ জানে না যে আপনাকে খেয়ে নিয়েছে, আপনি জানবেন না, এমনকি আপনার পরিবারে জানবে না যে আপনি আপনি কি বেঁচে আছেন কি মারা গেছেন। তো আপনি জানবেন না দুনিয়ার কোনো খবর। তো কেউ এই যে তুলে নিয়ে গেছে আপনাকে, তাও তো কোনো কেউ জানে না। তো এরকম একটা পরিস্থিতি থেকে মানুষকে রাখা, এটা অনেক বড় রকমের জঘন্য একটা অপরাধ। মানে ওইখানে থাকাটাও আরো বেশি ভয়ঙ্কর। জি, মাইকেল চাকমা, আপনি যেমনটা আপনার একটি ফেসবুক স্ট্যাটাসে যেটি বলেছেন যে এই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেলে, যেটি একবারে বাথরুমের পাশে এবং সেলের ভিতর ঢোকার সময় বাম সাইডের কোনো একটি সিসি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে, এই সেলে আমি প্রায় 2 বছর বন্দী ছিলাম। এছাড়া আপনি 117 নম্বর রুমে ছিলেন প্রায় 1.5 বছর। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুম, 105 নম্বর রুম, চুল কাটার সেল নাম্বার 106 নম্বর রুম, আপনি যে বিষয়গুলো বলেছেন এগুলো কি বিভিন্ন সময় যখন আপনাকে এক সেল থেকে আরেক সেলে নিয়ে যেত, অথবা তখন কিভাবে বিষয়টা বুঝতে পারলেন? এবং আপনি যদি একটু বলতেন, নিশ্চয়ই আপনি এর আগেও বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, আমরা দেখেছি, যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আবার একটু বলতেন যে আপনি আসলে কোন আয়নাঘরটাতে ছিলেন, কোন জায়গাটাতে। যেমন আজকে 2টি না 3টি আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা, আপনি কোথায় ছিলেন যদি একটু বলতেন এবং পরিস্থিতিটা বলতেন, এই যে ভয়াবহতা। এখন আমি ভিতরে যে ছবিটা আমি দেখলাম, এই ছবিগুলোর থেকে আমি বুঝতে পেরেছি যে আমি যেখানে ছিলাম ওই ছবিগুলো তারা দিয়েছিল যে আমি তো আজকে গিয়ে দেখার সুযোগ আমার হয় নাই। কিন্তু আমি জেনেছি যে ওদের একজনের কাছ থেকে আমি জানতে পেরেছি, যারা আজকে পরিদর্শনে গিয়েছিল তার সাথে আমার দেখা হয়েছিল আজকে। ওনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করেছি যে আমি কোথায় ছিলাম বা আমাকে কোথায় রাখা হয়েছিল। আপনাদের ওনাদেরকে আমি আমার বর্ণনা দিয়েছিলাম। তো উনি আমাকে জানালেন যে আমাকে ডিজিএফআই এর ওই কানে যে গোপন বন্দিশালা যেটা আছে ওখানে আমাকে রাখা হয়েছিল, মানে ওই জায়গাতে। তো আমি আহ আসলে আমি জানি না যে আসলে কোথায় আমি ছিলাম, কেউ মানে কোন জায়গা ছিলাম। আমার এখনো পর্যন্ত আমি সঠিক জায়গাটা আমি জানি না, কিন্তু ওনাদের ওই বক্তব্য থেকে আমি জানলাম যে আমাকে ওইখানে রাখা হয়েছে। তো ভিতরে আমি যে রুম নাম্বার গুলো আমি যে রুমের নাম্বার আমি দিয়েছিলাম, এই রুম নাম্বার গুলো আসলে আমি ওখানে দেখার কোনো সুযোগ নাই, কিন্তু আমি বিশেষ একটা পরিস্থিতিতে, একটা সুযোগে আমি এটা দেখেছি। কিন্তু আরেকটা বিষয় ছিল যে ওরা 2020 সালের দিকে ওই বাইরে একটা লেমিনেটিং করে রুম নাম্বারটা টাঙিয়ে নিয়েছিল, ঝুলিয়ে দিয়েছিল।
তো ওইটা ভিতর থেকে একটু একটু করে দেখা যেত, ঠিক মতো দেখা যায় না, তাই বড় বড় অক্ষর দিয়ে। তো এখন তারা যখন আমাকে ওয়াশরুমে নিয়ে যেত তখন তারা ওই নাম্বারটা দেখতো, ওই নাম্বারটা লিখে চাবি নিয়ে আসতো, চাবি নিয়ে এসে আমাকে এই এই- এই দরজা খুলে আমাকে ওয়াশরুমে আনা নেওয়া করতো। তো এই তো আমি একবার জিজ্ঞাসা করছিলাম একজনকে যে আপনারা আমাকে কিভাবে নিয়ে যান, তো ও আমাকে বলছে যে আপনি তো জানেন না যে আপনাকে কিভাবে আমরা চিনি, আপনার নাম তো আমি জানি না, কিন্তু আপনাকে আমাদের চেনার উপায় হলো আপনার রুমের নাম্বারটা হলো আমাদের পরিচিতি, আপনাকে আমি চিনি রুমের নাম্বার দিয়ে। তো আপনি কোন নাম্বারের লোক, আমি কোথায় থাকেন, ওই নাম্বার দিয়ে আমরা চাবি নিয়ে আসি, চাবি দিয়ে খুলে আমরা ওয়াশরুমে নিয়ে যাই। তো এটা আমার জানতে অনেক সময় লেগেছে। এটা প্রথম প্রথম কেউ জানবে না, 1 মাস 2-4 মাস থাকলে কেউ জানবে না, দীর্ঘদিন সময় হলে পরে এটা আস্তে আস্তে করে অনেক কিছু জানা যায়। এই দিক থেকে আমার এসব রুম নাম্বার বা ওই ওই এলাকার মানে ওইখানকার পরিবেশটা আমার জানার সুযোগ হয়েছে। জি। এবং আমি যদি বলি যে আপনি গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন। আহ, এই বিষয়ে আসলে কতদূর অগ্রগতি অথবা পরবর্তীতে কি হয়েছে যদি একটু বলতেন মাইকেল চাকমা। আমি অভিযোগ দায়ের করেছি, এখনো পর্যন্ত আমি কোনো আপডেট আমাকে জানানো হয়নি, যদিও ওনারা বলেছেন এই আসলে মামলা করার দায়িত্ব আমার, কিন্তু মামলাটা চালানোর দায়িত্ব রাষ্ট্রের। তারা তদন্ত করবে, তদন্ত করে তার একটা বিচার কাজ সম্পন্ন করবে। আমি মামলা দিয়েছি, এখন সেটা আমি আশা করব যে তা দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে। এটা যারা অপরাধী, যারা এর সাথে জড়িত ছিল, শেখ হাসিনা সহ তার যারা দোসর ছিল, তাদের বিচার খুব শীঘ্রই সম্পন্ন হবে বলে আমার বিশ্বাস, যেহেতু এখন তো সব প্রমাণ আহ হয়ে যাচ্ছে যে কারা জড়িত ছিল। এটা বের করা সরকারের জন্য কোনো ব্যাপার আমি মনে করি না। জি। খুব সহজেই সরকার যদি চায় খুব সহজেই এই বিষয়ের কাজ সম্পন্ন করতে পারবে, এবং আমারও বিশ্বাস সরকার তা করতে পারবে শীঘ্রই। এবং সবশেষ ছোট্ট করে একটু আপনাকে জিজ্ঞেস করি, আপনি 7 আগস্ট বের হওয়ার পরে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কারোর সাথে, উপদেষ্টা হোক অথবা প্রশাসনিক অন্য যারা আছেন, তাদের সাথে কি আপনার কোনো কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, অথবা আপনার এই যে একটা ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি গিয়েছেন, এর পরবর্তীতে আপনার সাথে কি আলোচনা হয়েছে অথবা হয়েছে কিনা মাইকেল চাকমা? না, আমার মুক্তি পাওয়ার পর সরকারের উচ্চ পর্যায়ের এর সাথে লোকজনের সাথে বা তাদের সাথে তেমন একটা আমার যোগাযোগ হয়নি, কিন্তু গুম কমিশনে আমি অভিযোগ দিয়েছিলাম, গুম কমিশনের সদস্যদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, ওনারা আমার বক্তব্য শুনেছেন, রেকর্ড করেছেন সবকিছু। আহ তারা মন দিয়ে শুনেছেন, প্রায় সময় দিয়েছেন, সবাই 5 জনই ছিলেন। আমি যখন অভিযোগ দিতে গিয়েছিলাম ওনারা খুব আহ, সব আমার বক্তব্য তারা রেকর্ড করে রেখেছিলেন। এমনকি আমি যখন আইসিটিতে মামলা দিতে যাই, ওনারাও আমার মামলাটা গুরুত্ব সহকারে নিয়েছেন। তো এটাই বলতে পারি যে সরকার বা তাদের পক্ষ থেকে এখানে একটা তাদের মানে আগ্রহ আছে যে যে অন্যায় যারা করেছে, ভুল যারা করেছে তাদের বিরুদ্ধে তাদের একটা ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার মধ্যে সরকার আছে। জি মাইকেল চাকমা, এবং সবশেষ একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে যেটি দেখতে পেলাম আমি, এটি একটি গণমাধ্যমে দেখতে পেয়েছি যে গুমের সময় যে গামছা দিয়ে মাইকেল চাকমাকে বাঁধা হয়েছিল সেটিও অভিযোগের সাথে তিনি জমা দিয়েছেন। এই বিষয়টি কি সঠিক? আমি একটু জানতে চাই মাইকেল চাকমা। হ্যাঁ, জি, সেটা সঠিক। সেটা হলো গামছা মূলত আমাকে যখন মূল কারাগার থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমার হাতে গামছা ছিল না, তখন আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে এই মূল কারাগার থেকে বের করে নিয়ে যাওয়া হয়, চোখ বেঁধে দিয়ে কালো কাপড় দিয়ে, তারপর টুপি পরিয়ে দিয়ে, তারপরে কালো কাপড় পরে দিয়ে আমাকে মূল কারাগার থেকে বের করে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো জার্নি ছিল। তো ওখানে গিয়ে একটা জায়গায় গাড়িটা থেমে আরেকটা গাড়ি যখন আসলো তখন আমার হাত থেকে হ্যান্ডকাপ খুলে নেওয়া হলো, চোখের একটা বাঁধন, একটা লেয়ার খুলে নেওয়া হলো, তারপর টুপিটা খুলে নেওয়া হলো, শুধু একটা কাপড় ছিল চোখে বাঁধা। তার তারপরে ওই যখন আমাকে আমার হাত থেকে হ্যান্ডকাপ খুলে নেওয়া হয় তখনই একটা গামছা নিয়েছে, ওইটা দু দু টুকরো করে চিড়ে ফেলে আমার হাত বেঁধে দেওয়া হয় গামছা দিয়ে ছেড়ে দেওয়ার আগে। তো ওই গামছাটা আমি আইসিটিতে জমা দিয়েছিলাম। জি। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর সাব্বির আহমেদ। আপনি যদি মাইকেল চাকমা যেমনটা বলছিলেন, আপনি নিশ্চয়ই শুনছিলেন, আপনি যদি সংক্ষেপে 1 মিনিট একটু কিছু বলতেন সাব্বির আহমেদ, আপনার প্রতিক্রিয়া। আমার প্রতিক্রিয়া এরকম নির্মম এবং মানে জঘন্য কাজ বাংলাদেশের ইতিহাসে আর হয়েছে কিনা আমার জানা নাই। আমার এটা ভাষায় প্রকাশ করার কোনো
কোনো ভাষা নাই, আমি যে কোনো ভাষায় প্রকাশ করব সেটা আমি বলতে পারছি না। আমি শুধু এটুকুই বলবো যে মাইকেল চাকমার জীবনে যা ঘটেছে এজন্য আমরা আমি ব্যক্তিগত তো বটেই, আমি সমবেদনা জানাই তাকে আর কি। এবং আমরা তার কণ্ঠে তার সুরে সুর মিলিয়ে বলতে চাই যে তার প্রতি যে অন্যায় করা হয়েছে এটা যেন যথার্থ বিচার হয়, যথার্থ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা তার প্রতি যে নির্মম আচরণ করেছে সেটার শাস্তি যেন তারা পায়। জি, ডক্টর এটুকুই। সাব্বির আহমেদ। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাইকেল চাকমা, আমাকে শেষ করতে হবে, ছোট্ট করে যদি একটু বলতেন, এই যে আপনাকে ধরে নিয়ে গেল, এতদিন আপনাকে বন্দিশালায় রাখা হলো, আপনি কি একবারও জিজ্ঞেস করেছেন তা, অথবা তারা কি কখনো বলেছে যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে, অথবা যেই অভিযোগ ছিল আইনি প্রক্রিয়া রয়েছে, থানা পুলিশ রয়েছে, মামলা হতে পারে, সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু সেটা না করে অথবা সেটা না হয়ে কি আপনাকে বন্দিশালায় যে নিয়ে যাওয়ার বিষয়টি, এই ব্যাপারে কি কখনো আপনি অথবা পরবর্তীতে জানার চেষ্টা করেছেন? আমি তাদের আমাকে যখন তারা ওখানে ইন্টারোগেশন করতে আসতো, আমি প্রতিবার আমি এটা জিজ্ঞাসা করতাম যে আমাকে আপনারা কোন অপরাধে কোন আইনে এভাবে রেখেছেন, আপনার আমার কি অপরাধ ছিল। যদি মনে করেন যদি আপনাদের কথা ধরেন, যদি আমি কোনো অন্যায় অপরাধ করেও থাকি, আমার আমার দেশে তো আইন কানুন তো আছে। আমি 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 তাদেরকে সবসময় এসব প্রশ্ন করতাম যে আমাকে কেন আপনারা এভাবে রাখছেন, এটা কোন আইনে আছে, দেশের সংবিধানে কোথায় কোথায় লেখা আছে, আর আমাদের আইনেও কোথায় বলা আছে যে একজন মানুষকে এভাবে রাখা। তো ওনারা কিছু বলতেন না। তো আহ তারা শুধু বলতেন যে আমরা ছেড়ে দেব, বা আপনাকে বেশি দিন রাখবো না। প্রথম প্রথম এই অবস্থায় এসব কথা তারা বলতেন, পরে আর এসব কথা তারা বলতেন না। তো একজন আমাকে বলছিলেন যে আসলে আমাদের তো উপরের নির্দেশ আমাদের পালন করতে হয়, আমাদের তো করার কিছু নেই। আমাদের সরকার তো আমাদেরকে সাগরও মনে করে না, আমাদেরকে ইয়ে মনে করে, দাস মনে করে। তাদের সরকারের কথায় আমাদেরকে করতে হয় যা কিছু করার। তো আমাদের আসলে কোনো দোষই নেই, আমরা আসলে সরকারের চাকরি করি, আমরা সরকারের লোক, তো আমাদের এই কাজ করতে হয়, আমাদের আসলে করার কিছু নেই। আপনি এখানে আছেন, সংবিধানের বাইরে আছেন, আইন কানুনের বাইরে আছেন। তো জি, এইসব কথা ওরা আমাকে বলেছে। জি, মাইকেল চাকমা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনারা দুজনই। নিশ্চয়ই অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার আপনাদের সাথে অন্যান্য বিষয় নিয়ে হয়তো কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।